নিক ড্রয়িং রুমে বসে রক্ত পরিষ্কার করে হাত ড্রেসিং করিয়ে নেয়। এইসব ড্রেসিং তার কাছে বিরক্ত লাগে। যত রক্ত যাওয়ার সেটা চলে যাক, আদিক্ষিতা করে মেডিসিন নেওয়ার কি প্রয়োজন? তবে এখন তাকে ইচ্ছের বিরুদ্ধে করতে হচ্ছে। সে এখন বাইরে যাবে। এমন রক্তাক্ত হয়ে থাকলে গা খিনখিন করে ওঠে। প্রচুর খুঁতখুঁতে স্বভাবের সে। লোকদের পচনশীল মাংস খাইয়ে শাস্তি দেয়, অথচ সে সামান্য ধুলোকণাও শরীরে সহ্য করতে পারে না। হাস্যকর লাগে তার কাছে নিজেকে। মাঝে মাঝে নিক নিজের হাত ঠিক ঠিক করে উঠতে যাবে এমন সময় অধিরাজ মেইন করিডোর পেরিয়ে প্রবেশ করে। জি বস। বস, কোনো লোক আপনার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে আছে। কাল সারাদিন দাঁড়িয়েছিল, কিন্তু আপনি ভাইপার মেনশনে ছিলেন না। আজ আবার এসেছে শুধু একবার দেখা করার জন্য। নিক পুনরায় গম্ভীর হয়ে বসে, নিজের ছুঁচ কামড়ে ধরে। কিছুক্ষণ ভেবে রহস্যময় হাসি দেয়। নিক ব্লেজার ঠিক করে অধিরাজকে বলে, হুম, আসতে বল এই মুহূর্তে। ভেবেছিলাম এখন বাইরে যাব, বাট একটু খেল খেলা যাক। অধিরাজ কিছুটা অবাক হয়। নিকের রিয়াকশন দেখে একটু বুঝেছে বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে তার বস চেনে। অধিরাজ সম্মতি দেয়, বেরিয়ে যায়। নিকের হালকা বাদামি চোখের গভীরতা ধীরে ধীরে প্রখর হতে থাকে। কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থাকে মেঝের দিকে। গম্ভীরতা নিয়ে ভাবছে অনেক কিছুই, যেটা ধরার ক্ষমতা কারোর নেই। নিকের ভাবনার মধ্যেই কারোর উপস্থিতি অনুভব করে চোখ তুলে তাকায় নেক। বাঁকা হেসে শু নাচিয়ে বলে, আরে বসুন, ইরানের বিশিষ্ট ব্যবসায়ী মিস্টার নাবিদ। উফ, আপনার পুরো নাম জানে না, তাই নাবিদই সম্বোধন করলাম। জানার কথাও না, গ্যাংস্টার বস আমাদেরকে নাবিদ নামেই চিনি। নিক ছোঁচ কামড়ে হাসে। নাবিদ কিছুক্ষণ চুপ থেকে নিকের দিকে তাকিয়ে বলে, এমনটা কেন করলে নিক? তুমি অ্যানিকে কিনেছো, ওকে কিনেছো ভালো কথা, তবে ওকে ফিরিয়ে দাও। মেইন দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারো নাবিদ। ডেট ওভার ওয়াইন নিয়ে এসে নিক জেকরনের সামনে কথা বলছো। হাউ ফানি। সিরিয়াস কথা নিক, ভুলে যেও না একসময় আমিও তোমার বন্ধু ছিলাম। সেটা আজ থেকে আর 10 বছর আগে। সো হোয়াট, কি যায় আসে তাতে? তোমার মাফিয়া প্রশিক্ষণ তো আমিও নিয়েছি, ইভেন হয়েও গিয়েছিলাম, কিন্তু ওপরওয়ালার রহমত ছিল বলে সব পাপ থেকে নিজেকে সরিয়ে নেই। প্রতিশ্রুতি ইচ্ছুক নয় মিস্টার নাবিদ। বললাম তো কিছু না, কিন্তু তুমি আমার অ্যানিকে ফেরত দাও। নিক মুখের কঠোরতা নিয়ে বলে, আমার অ্যানি। হ্যাঁ, ও আমার অ্যানি। ওকে আমি ছোটবেলা থেকে পেলে পুষে বড় করেছি। ছোট অ্যানিকে সবসময় আগলে রেখেছি। যখন পুরো পৃথিবীর সামনে থেকে একা ছিল, তখন আমি নাবিদ তাদের দুই বোনকে হেফাজত করেছি, আর অ্যানিকে নিজের হৃদয়ে স্থান দিয়েছি। গুড জব। এত কষ্ট করেছো বলেই তো আমি পেয়েছি। তুমি পাওনি, আমি ওকে ভালোবেসেছি, আর আমি আমার ভালোবাসাকে যে কোনো মূল্য দিয়েই নিয়ে যাব। নিক নিজের ধৈর্য হারাচ্ছে ধীরে ধীরে। কপালে অনামিকা আঙুল ঘষে গম্ভীর আওয়াজে বলে, ভালোবাসার শব্দটা আর উচ্চারণ করবি না নাবিদ, নাহলে অসময় নিজের জবান হারাবি। নাবিদ উঠে দাঁড়ায়। যাকে ভালোবাসি তাকে ভালোবাসি 100 বার বলতে পারি। সত্যি করে বলো, তুমি অ্যানির সাথে খারাপ কিছু করেছো কি? করলেই বাকি, রক্ষিত ও আমার। নাবিদ ধপ করে ফ্লোরে বসে পড়ে, চোখ বন্ধ করে ফেলে নেজার। অনেক কষ্টে উচ্চারণ করে, মেয়েটা বেঁচে আছে নিক? বেঁচেই তো আছে, তবে যদি সত্যি কিছু করতাম তাহলে হয়তো বাঁচত না। নাবিদ নিজের প্রাণ ফিরে পায়। তার মানে নিক এনির সাথে বাজে কিছু করেনি। নিক খারাপ বা মেলি জিনিস এসে প্রচুর নাক ছিটকায়। জানা নেই কোনো কেন সে মেয়েদের দু চোখে সহ্য করতে পারে না। শত্রুদের থেকেও বেশি ঘৃণা করে সে মেয়েদের। নাবিদ উঠে দাঁড়ায়, এরপর নিকের সামনাসামনি এসে বলে, 100 কোটি টাকা আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি, তুমি আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দাও। নিক এইবার ধৈর্য হারায়। নাবিদের মুখে বারবার উচ্চারিত ভালোবাসার শব্দ শুনে তার শরীর জ্বলে উঠেছে। রাগে নাবিদের কলার চেপে কপালে বন্দুক ঠেকে হুঙ্কার ছেড়ে বলে, ইউ বাস্টার্ড, বারণ করছি না, ভালোবাসার শব্দটা উচ্চারণ করবি না। আমার কথা কানে যায় না। নাবিদ নিজেকে ছাড়ায় না, ঠাই ভাবে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। নিক বন্দুকটা কপালে ভালোভাবে চেপে ধরতে কারোর আতঙ্কিত মেলি সুর ভেসে আসে। নাভিদ ভাই, প্লিজ কিছু করবেন না ওকে। নিক চমকায়, পেছনে শিউ কুচকে তাকাতে চোয়াল শক্ত করে ফেলে। নাবিদ যেন খুশিতে আত্মহারা। কতদিন পর সে তার পাখিটাকে দেখেছে। এনির চোখে পানি, চিরচেনা কাউকে দেখতে মেয়েটা আবেগে চারপাশে না তাকে ছোট ভেঙে কান্না করে ওঠে। এতদিন নিজেকে শক্ত করে রাখা এনি পরিচিতদের দেখেই সেই বাচ্চা এনিতে পরিণত হয়ে যায়।
জীবনের তোয়াক্কা না করে সিঁড়ি দিয়ে ছুটে আসে নাবিদের উদ্দেশ্যে। নাবিদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে, চোখের পাতা ফেললেই যেন হারিয়ে যাবে। এনি নাবিদের কাছাকাছি আসেই কারো শক্ত হাতের থাবায় ব্যথায় আর্তনাদ করে উঠে। ব্যথাটা অনুভব করার আগেই কারো রক্তপোক্ত বুকের সাথে লেপটে যায়। এনি ছটফট করে উঠে চোখ তুলে তাকায় 6 ফুট লম্বা চড় সুদর্শন পুরুষটার দিকে। নিকের রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে এনি আরো ছটফট করে উঠছে। যেতে দিন আমায়, না হলে আপনাকে আমি খুন করব নিক জেভরান। নিক নিজের সাথে আরো চেপে ধরে। এনির শরীর খিনখিন করে উঠছে। নাবিদ নিকের দিকে তাকিয়ে ইশারা করে বলে, দিয়ে দাও নিক, প্লিজ অ্যানিকে আমার কাছে দিয়ে দে। ওর বোন পাগল হয়ে গিয়েছে অ্যানির কারণে। মেয়েটা কান্না করতে করতেই মরে যাচ্ছে। প্লিজ দিয়ে দাও। অ্যানি খুব সরল সহজে একটা মেয়ে, তোমার কাছেও বাঁচতে পারবে না। আই ডোন্ট কেয়ার, মরে গেলেও সে আমার কাছেই থাকবে। এনির কান্না করছে ছুটার জন্য। উপায় না পেয়ে নিকের বাহুর এক অংশ দাঁত দিয়ে শক্ত করে কামড় দিয়ে ধরে। নিক এনির দিকে তাকিয়ে দৎকট মোট করে বলে, নিজের হাতে তাজা ক্ষত সেলাই করেছে, তো নিজের শরীরের তোমার সামান্য নরম দাঁতের স্পর্শ আমার বালও ছিঁড়তে পারবে না। এনিও জেদ ধরে বলে। আর সেই বালা আমিও ছিঁড়ে দেখাবো। এনির এহেন কথায় নিক ছুঁচ কামড়ে হাসে। এমন কাজ করলে তো তোমাকে আমার সাথে বেডরুমে যেতে হবে। তবে এখানে আমার সমস্যা নেই, বাট তুমি লজ্জা পাবে বেবি গার্ল। নিকের এমন কথা শুনে এনি আরো ছটফট করে ওঠে। কতটা অশ্লীল এই লোক! এনিকে এমন ছটফট করতে দেখে নিক ডিভানে বসে যায়। এরপর এনিকে নিজের কোলের উপর বসে শক্ত করে পেঁচিয়ে ধরে। পা দুটি নিজের পা দিয়ে আটকে দেয়। এখন এনি সম্পূর্ণ নিকের কাছে বন্দী। নাবিদ ঘন ঘন শ্বাস টানছে। ভালোবাসার মানুষকে অন্য কেউ স্পর্শ করছে, তার ভেতরে আগুন দগ্ধ হচ্ছে। এনি নাবিদের দিকে তাকিয়ে কান্না করে ওঠে। ভাইয়া, এখান থেকে নিয়ে চলো আমায়। এই লোকটা ভীষণ খারাপ। 2 দিন ধরে আমায় শিকলে বেঁধে রেখেছে। আমি আপার কাছে যাব। প্লিজ ভাইয়া, আমায় বাঁচাও প্লিজ। এনি অন্যর কাছে প্রাণ ভিক্ষে চাইছে। নিকের মোটেও পছন্দ হয়নি এটা। রক্ত টকবক করে উঠছে মাথার। এনিকে সর্বশক্তি দিয়ে নিজের সাথে আরো চেপে ধরে। এনি ব্যথা মৃদু আর্তনাদ করে উঠছে। মনে হচ্ছে হাড়গুলো ভেঙে যাবে। নাবিদ অধৈর্য হয়ে এনির হাত ধরে টান দিয়ে বলে, চলে আয় অ্যানি, আমি তোমাকে নিয়ে যাব। নিক এক পলক তাকায় সেদিকে। শেষ। গ্যাংস্টার বসের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ধীরে ধীরে আগের রূপে ফিরতে থাকে। রাগে কাঁপছে অসম্ভবভাবে। স্পর্শ করে থাকা জায়গায় এক পলক তাকিয়ে সামান্য ঘাড় বাঁকায়। প্যান্টের পকেট থেকে মিনি ছুরিটা নিয়ে সাথে সাথে নাবিদের হাত টেনে ধরে। এমন আক্রমণে নাবিদ এনির হাত ছেড়ে দেয়। তরল রক্ত গড়িয়ে পড়তে থাকে। নাবিদ হাতে ধরে চেঁচিয়ে ওঠে। সামান্য রক্ত দেখে এনি ভরকে যায়। মেয়েটা আবারও কেঁদে উঠছে। নাবিদ ভাই। এনি নিকের কোল থেকে উঠতে চায়। নিক এনির কোমর চাপ প্রয়োগ করে বলে, এখন তো হাত কেটেছে, পুনরায় ওকে স্পর্শ করার চেষ্টা করলে কলিজা কেটে আনবো। আই রিপিট, পুরো কলিজা কেটে আনবো। নাবিদ কাটা হাত ধরে ব্যথায় চোখ মুখ খিচে ফেলে। এনি নিজেকে ছাড়ানোর জন্য প্রাণ দিয়ে চেষ্টা করছে। নিক অধিরাজকে ডাক দিয়ে বলে, এটাকে বাইরে বের করে দে, আর বেশি এদিক সেদিক করলে জানে মেরে ফেল। জানে মেরে ফেল। কথাটা এনির কানে যেতেই সে স্তব্ধ হয়ে যায়। নাবিদকে এক প্রকার জোর করে নিয়ে যায় অধিরাজ। নাবিদ দরজার কাছে এসে দাঁড়ায়। বাঁকা চোখে তাকায় এনির দিকে। এনিও সেম ভাবে তাকায় নাবিদের দিকে। 1 সেকেন্ডের জন্য চোখাচোখি হয় দুজনা। নাবিদ চোখ আর হাত দিয়ে শান্ত একটা ইশারা করে। ব্যাস, নাবিদের সামান্য ইশারাটা এনির ছটফটানি থেমে যাওয়ার জন্য যথেষ্ট। কান্না থামিয়ে দেয় সে। নাবিদকে টেনে হিসড়ে বাহিরে নিয়ে চলে যায়। এনি অনুভূতিহীন ভাবে শূন্য চোখে তাকিয়ে থাকে মেঝে। এনিকে শান্ত দেখে নিক ঠোঁট কামড়ে বলে, পুরুষ আমাদের কন্ট্রোলের জাতি, এদের কোলে মেয়ে মানুষ বসলেই এরা বেসামাল হয়ে পড়ে। এনি কোনো রিয়্যাক্ট করে না, শুধু ঘৃণিত কণ্ঠে বলে, অতিরিক্ত অশ্লীল আপনি। গ্যাংস্টাররা ঠিক কতটা অশ্লীল সেটা তোমার ধারণার বাইরে। বাট আজকে ফার্স্ট টাইম ছিল, তাই মুক্তি দিচ্ছে। পরের বার কোনো পুরুষের স্পর্শ লাগলে খোদার কসম সে জায়গাটা চালিয়ে দেব। ধর্মহীন হয়ে কসম কাটছেন? নিক গম্ভীর হয়ে যায়। এনির হাত চেপে ধরে উপরে যাওয়ার জন্য পা রাখে। এনির চোখ মুখ জুড়ে ছিল অন্য কিছু। নাবিদের ইশারা তার বুকে
এক আলো জেগে তুলে। এনি সামান্য মুচকি হাসে, কিন্তু সেই হাসি গ্যাংস্টার বস দেখেনি। দেখলে হয়তো অনেক কিছু বুঝে যেত। আরিশ আজ নিজের বাড়িতে যায়নি, নিকের কাছেও যায়নি। গাড়ি নিয়ে চলে যায় একদম দাদামশাইয়ের বাড়ির সামনে। বাড়ি পার্ক করে করিডোর পেরিয়ে ভেতরে প্রবেশ করে। আরিশ ভেতরে প্রবেশ করার সাথে সাথে কেউ একজন এসে জড়িয়ে ধরে। আরিশ হাসি মনে নিজের সাথে আগলে নেয়। কেমন আছো ভাইয়া? এই তো আছি। তোর কি অবস্থা মেহের? আমার অবস্থা জেনে কি করবে? কতদিন পরে এসেছো বলো তো? আরিশ এগিয়ে যেতে যেতেই বলে, কাজের চাপ ছিল প্রচুর, তাই আসতে পারিনি। রাগ করিস না বোন। নেই ভাইয়া, আজ আসবে না আরিশ ভাই? আরিশ তাকায় বোনের সরল মুখটার দিকে, শ্বাস টেনে বলে, হুম, আজ আসবো না, হয়তো কাল আসবে। তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। দাদা মশাইয়ের সাথে কথা বলে রেস্ট নাও। আরিশও মুচকি হাসি দিয়ে মেহেরের মাথায় হাত বুলিয়ে দেয়। মেহেরও প্রাণবন্ত হাসি দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে উপরে চলে যায়। মেহের চলে যেতে আরিশ গিয়ে দাদামশাইয়ের পাশে বসে। মিস্টার রেবান আরিশের দিকে তাকিয়ে বলে, কেমন আছো তাহলে? এই তো আছি, যেভাবে সবসময় থাকি সেভাবেই। নিকের সাথে মেয়েটার কি খবর? আরিশ ভীষণ নাচে তাকায় দাদামশাইয়ের দিকে, গম্ভীরতা চেনে বলে, দেখা করিনি আর মেয়েটার সাথে। তুমি পছন্দ করতে, রাইট? আরিশ চমকায়, অবাক হয়ে তাকায় মিস্টার রেবানের দিকে, শুকনো ঠোক গিলে বলে, আপনি কিভাবে জানলেন? আমি তো কাউকে বলিনি। মিস্টার রেবান আরিশের পিঠ চাপড়ে বলে, তুমি এখন যে সময়টা দিয়ে যাচ্ছ সেই সময়টা আমি বহু বছর আগেই পার করে ফেলেছি। তবে প্রাউড ফিল করি এই অনুভূতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছো। তোমাদের বন্ধুত্ব যাতে কখনো না ভাঙে, পুরো বিশ্বে যাতে নিক আর আরিশের বন্ধুত্বের দৃঢ় বন্ধন দেখতে পারে। কাউকে হতাশ করো না কখনো। আরিশ হাসে, দুনিয়া উল্টে গেলেও জেফান আরিশ আর নিক জেফানের বন্ধুত্ব ভাঙার ক্ষমতা কারণ নেই। একসাথে ছিলাম, আছি আর আজীবন থাকবো। রাতের ঘন নিস্তব্ধতা ছিঁড়ে অজ্ঞাত কারো নিঃশব্দ আগমন ঘটে এনির কক্ষে। একটি ছায়া অন্ধকারকে ছিঁড়ে প্রবেশ করে। তার চোখ দুটো জ্বলন্ত অগ্নিশিখার মতো দীপ্তমান, অনির্বাণ কোনো অভিশপ্ত আগ্নেয়গিরি গর্ভে লালিত হিংস্রতা ছুঁয়ে পড়া লাফায় পরিণত হয়েছে। শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে যাওয়ার মতো তার উপস্থিতি ছড়িয়ে পড়ে চারিদিকে। হেডবোর্ডে হেলান দিয়ে এনি গভীর নিদ্রায় বিপর হাত পা এলিয়ে শরীর ঢলে পড়েছে একপাশে। মায়াবী মুখখানি তবুও জ্যোৎস্নার অভাবে অন্ধকারে ধরা দেয়নি। অবচেতনে মনে কোনো অতলান্ত ভাবনার জালে জড়ানো সে, যার ভারে সে নিশ্চিন্তে নিদ্রা গেছে। অজানা এক অভিশপ্ত আগন্তুকের উপস্থিতি তার চেতনার চৌহদ্দিতে ধাক্কা দেয়নি এখনো। লোকটি নিঃশব্দে এগিয়ে আসে, মুখে এক ভয়ানক গাম্ভীর্য নিয়ে অগ্রসর হয়। তার চোখে তীক্ষ্ণ নয়, বরং ক্রোধের আগুন জ্বলতে থাকা এক অভিশপ্ত নিষ্ঠুরতা, যেখানে দয়ার কোনো স্থান নেই। হালকা ধূসর চোখের মণি, চারিপাশে রক্তাভ লালিমা, তার অন্তদাহ ও অমর্জনীয় অভিপ্রায়কে নির্জন রাত্রির সাক্ষী করে তোলে। চোয়াল শক্ত, হাঁটু দৃঢ়, প্রতিটি পদক্ষেপে হিংস্র সংকল্পের ছাপ। সে যেন এনির পাশ ঘেঁষে আছে, তার গা ছুঁয়ে অশুভ হিমলতা ছড়িয়ে পড়েছে। এক মুহূর্ত থেমে মায়ার ঘোরে অর্ধ আচ্ছন্ন হয়ে সেই মুখশ্রীকে এক চাউনি দেখেই হঠাৎ করেই তার হাত জোরে চেপে ধরে। অ্যানির কোমল ত্বকে সেই শীতল আর শক্ত আঙুলের ছোঁয়া যেন বিদ্যুৎ প্রবাহের মতো আশ্রয় দেয়। হঠাৎ আক্রমণে এনি ব্যথিত হয়ে ঘুমিয়ে ওঠে। ঘুমের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা চেতনা খানিকটা ফিরে আসে। লোকটার ঠোঁটে তখন একরকম বাঁকা হাসি খেলে যায়, যেন নিকষ অন্ধকার রাজপুত্র সে তার শিকারকে এক ফাঁকে পাকড়াও করেছে। মুহূর্ত না গড়াতেই নিজের সম্মুখে এগিয়ে নিয়ে যায় সে। এনির গলার কাছে ঠোঁট ছুঁয়ে এক নিষ্ঠুর কামড় বসিয়ে দেয়। রক্ত মাংস ছেঁড়ার নৃশংসতায় নিদ্রিত দেহ যেন দপ করে জ্বলে উঠে। ব্যথার তীব্রতা এনি আর্তনাদ করে উঠে বসে। তীব্র কান্নার মতো এক চিৎকার ছিঁড়ে ফেলে রাতের স্তব্ধতা। কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘাম, এনির শ্বাস প্রশ্বাস এলোমেলো আর গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। সেই মুহূর্তে সে উপলব্ধি করে তার পাশে কেউ একজন রয়েছে। তার হাতও এখনো কারো শক্ত মুষ্টিতে বন্দি, কিন্তু রুমে পুরো আধারে নিমগ্ন। সে চাইলেও বুঝে উঠতে পারে না কার মুখোমুখি হয়েছে সে। মুখ অচেনা, অস্পষ্ট, নিঃশ্বাস কেবল একটা অমঙ্গলের পূর্বাভাস। এনির শরীর ঠান্ডা ঘামে ভিজে যায়।
কামড়ের দাহ তখনও ত্বকে বেজে যাচ্ছে। কাঁপতে কাঁপতে বুকের গভীর থেকে উঠে আসে ভীত সন্ত্রস্ত কণ্ঠস্বর, একটি অস্পষ্ট অসহায় উচ্চারণ। কে কে আপনি? এনির শরীর ছুঁয়ে যেতে থাকে একটা স্পর্শ, তার গলায় কোনোভাবে ছুঁয়ে দিচ্ছে। হঠাৎই এনির গলায় চেপে ধরে শক্তভাবে। এনি বুঝতে পারছে না ঠিক তার সাথে কি হচ্ছে, শুধুমাত্র বুঝতে পারছে একটা পৈশাচিক হাত তাকে ছুঁয়ে দিচ্ছে বাজেভাবে। তার গলায় চেপে ধরেছে মেরে ফেলার জন্য। গলায় এমনভাবে চেপে ধরেছে যেন এখন ওই শ্বাসটা বন্ধ হয়ে যাবে। এনি ছটফট করে উঠে, নিঃশ্বাস নিতে না পেরে হাত পা এড়িয়ে দেয়। চোখ বন্ধ করে হয়ে যাবে এমন সময় গলা থেকে হাতটা শীতল হয়ে যায়। লোকটা গলা থেকে হাত সরিয়ে এনির পুরো মুখে স্পর্শ করে। এনি নিঃশ্বাস নিচ্ছে বড় বড়, গা গুলিয়ে আসছে তার। সে চেঁচিয়ে উঠবে তার আগে আগন্তুক তার দুই ঠোঁট নিজের আঙুলে শক্ত করে চেপে ধরে। এনির মনে হচ্ছে ঠোঁটগুলো দাঁতের ঘষণে কেটে যাবে। তখনই শোনা গেল লোকটার হাসির শব্দ। আয়াতের অন্ধকারে হাসিটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। এনি শুকনো ঢোক গিলে বলল, নিক? ইয়া বেবি গার্ল। এনি ছটফটিয়ে উঠে। বেবি গার্ল নয়, অ্যানি আমার নাম। আমার রুমে কি করছেন? সত্যি করে বলুন, কেন এসেছেন? বাজেভাবে ছুঁয়েছেন কেন আমায়? এনি কথা বলছে ঠিকই, কিন্তু তার কণ্ঠের অন্তরস্থলে কম্পন গোপন, যেন প্রতিটি উচ্চারিত শব্দকে বিকৃত করে তোলে। শীতল ভয় যেন তার শিরা উপশিরা বিষাক্ত নীল রক্তের মতো প্রবাহিত হচ্ছে। হৃদয়ের গভীরে কুঠুরিতে যন্ত্রণার এক বিষাক্ত পঙ্কিলতা জমে উঠেছে। নিজের অস্তিত্বের প্রতি এক তীব্র বিক্ষোভ, এক অপ্রতিরোধ্য আত্মঘৃণা তাকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে। এক নীরব অথচ প্রচণ্ড বিস্ফোরণ। সে ক্রমাগত নিজের গলা আর মুখ ঘষে যাচ্ছে, যেন সেই স্পর্শ, সেই দংশনের স্মৃতি ত্বক থেকে মুছে ফেলতে চায়। অথচ ত্বকের গভীরে লেপ্টে থাকা এই নরকীয় ছোঁয়া কোনোভাবেই আলগা হচ্ছে না। তার দেহ মন তখনও এক অব্যক্ত ঘৃণায় জর্জরিত। জীবন যেন নিজেকে বর্জন করা অনুনয় করছে। পিপাসা, এক বিভীষিকাময় তৃষ্ণা তাকে গ্রাস করছে। মনে হয় সমস্ত শরীর এক আগ্নেয়গিরির কিনারায় দাঁড়িয়ে আছে, যেখানে একমাত্র ঠান্ডা জলের এক ফোঁটাই হয়তো তাকে বাঁচাতে পারে। অথচ বসে আছে, চোখে এক নিষ্ঠুরতার স্পৃহা, ঠোঁটে আনাসক্তি, যার উপস্থিতি নিজেই মৃত্যুর ভবিষ্যৎবাণী। এনি নিজেকে সতর্ক করার আগে ডিমলাইট হঠাৎই জ্বলে উঠছে। আলো নয়, যেন অন্ধকারে চোখ খুলে গেছে। সেই ক্ষীণ হলুদাভ আলোয় নিকের ছায়ার রেখাগুলো আরও ভয়ঙ্কর রূপ নেয়। নিক তার হাত ছেড়ে দেয়, অথচ সেই ছেড়ে দেওয়ার মধ্যে এক প্রকার নিপীড়নের পরিণত নিহিত ছিল। তার হাত এত শক্তভাবে চেপে ধরা হয়েছিল যে ছেড়ে দেওয়ার পর মনে হলো সেই জায়গা দিয়েই রুহটাই বেরিয়ে যাওয়ার উপক্রম। মাথা হালকা হয়ে ঘুরে ওঠে, শরীরে ভারসাম্য হারায়। সে নিচের দিকে তাকিয়ে দেখে হাতের গায়ে গভীরভাবে বসে আছে 5টি আঙুলের ক্ষত চিহ্ন। মনে হয় কেউ পাথরের শেকল বেঁধে রেখেছিল তাকে। এনি চোখ ছলছল করে উঠছে। ভেতরে ভেতরে কান্না তার সমস্ত প্রতিরোধ ভেঙে দিয়ে বন্যার মতো বইয়ে আসতে চায়। সে নিজেকে সেই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী মনে করে, একটি নীরব শিকার, যে কারো করুণা না পেয়ে শুধু নির্যাতিত হয়। নিক তখনও স্থির, তার চাহনি এখনও ধাতব, কোনো মানবিক উষ্ণতা নেই সেখানে। সে ধীরে, কোনো আবেগহীন গতিতে একটি সিগারেট তুলে নেয়। মুখের রেখাগুলো কাটা কাটা আর শীতল, চোখের পাতাগুলো ভারী হয়ে আছে, তবুও দৃষ্টিতে একরকম উগ্রতা। দৃষ্টি আগুন ছুটতে পারে চোখ দিয়েই। তার চোখজোড়া অস্বাভাবিক লাল, যেন ঘুমহীন রাতগুলো পঞ্জীভূত হয়ে সেখানে হিংস্র আগুন জ্বালিয়েছে। নিক যখন ধীরে ধীরে আগুন জ্বালিয়ে সিগারেটের ঠোঁটের কোণে স্থাপন করে, দেখে মনে হচ্ছে দানব স্বয়ং ধ্বংসের বারুদে আগুন দিচ্ছে। নিকের পরনে একটি কালো শার্ট, বুকের উপরে 3টি বোতাম খোলা, আর সেই উন্মুক্ত বুক দেখা যাচ্ছে ড্রাগনের ট্যাটু, যেটি তার শরীরের মতোই জ্বালাময়ী ও রহস্যময়। গলায় ছড়িয়ে থাকা আঁকাবাঁকা রেখাগুলো যেন জ্বলন্ত সাপের মতোই তার হৃৎপিণ্ডে ঘিরে নাচছে। ইনি ফটকে যায়, চোখে ভয় জমে ওঠে, গলার স্বর আটকে যায়, তবুও সে নিজেকে ভেঙে পড়তে দেয় না। ইনি জানে ভয়ের কাছে মাথা নত করলে সে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে।
সে নিজের অস্তিত্বকে আঁকড়ে ধরে, এক টুকরো সাহসিকতা দিয়ে নিজেকে স্থির রাখার আপ্রাণ চেষ্টা করে। নিক সিগারেটের ধোঁয়া চুমুক দিয়ে একটানা গিলে, তারপর এনির চোখে চোখ রেখে সেই বিষাদ ধোঁয়ার বিস্ফোরণ ঘটায়। তার মুখের দিকে ধোঁয়া যেন শুধুই তামাক নয়, অপমান, ক্রোধ, দম্ভ সবকিছু একসাথে জমাট হয়ে ধেয়ে আসে এনির মুখে। সেই ধোঁয়ার তীব্রতায় এনি এক মুহূর্ত কেসে ওঠে। এনির গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। তার কাশি থামে না, একটানা খিচে ধরে ফেলে বুকের পাঁজরে। সেই কাশির ধমকে বুকের ভেতর শ্বাসটুকু চেপে ধরেছে। সে কাঁপতে কাঁপতে এগিয়ে গিয়ে টেবিল থেকে পানি তুলে নেয়, এরপর এক চুমুকে গিলে ফেলে। গলার জ্বালা কিছুটা প্রশমিত হলেও চোখের সামনে দাঁড়িয়ে থাকা সেই হিংস্র পুরুষটিকে দেখে তার অন্তর পুনরায় দুলে ওঠে। ধীরে ধীরে মাথা তোলে আর এক নিঃশ্বাসে তাকায় নিকের চোখে, যেখানে ভয়, ঘৃণা, অপমানের সঙ্গে মিশে থাকে এক টুকরো প্রতিরোধের আগুন। জানোয়ার, এত রাতে কিসব নাটক করছেন আপনি? প্লিজ রেহাই দিন আমায়। নিক তাকিয়ে আছে এমন এক অস্বাভাবিক স্থিরতায়। তার চারিপাশে জগতের কোনো শব্দই তার আর শ্রবণেন্দ্রিয় স্পর্শ করছে না। এক চূড়ান্ত বিমূঢ় নির্লিপ্ততা দৃষ্টিতে সে পৃথিবীর অস্তিত্ব থেকে বিচ্ছিন্ন। তার চোখজোড়া নিশ্চিম শূন্যতার দিকে ঘুরে থাকা দুটো গহ্বর, যেন কোনো অনুভূতি প্রবেশাধিকার নেই। সে সিগারেটের দিকে চেয়ে থাকে, ছোটের জমাট গভীরতা, কোনো কথা, প্রশ্ন কিংবা প্রতিবাদের স্পন্দনেও যার অভিব্যক্তি এক বিন্দুও চঞ্চল হয় না। ডিভান থেকে ধীর নিয়ন্ত্রণ ভঙ্গিমায় সে উঠে বসে, তারপর সম্পূর্ণ নির্লিপ্ততা নিয়ে সিগারেটের জ্বলন্ত প্রান্তটি সে নিজের হাতে শিরার উপর রাখে। তপ্ত ছেঁড়া সিগারেটের চাপা আগুনে কাঁপতে থাকা চামড়ার গভীরে গেঁথে যায়। সিগারেটের ছ্যাঁকা খেয়েও নিকের ঠোঁটে গম্ভীর হাসেন। এনি আচমকা চমকেওছে। সেই দৃশ্য তার দৃষ্টিশক্তির ভেতরে বাজের মতন আঘাত আনে। মুখে হাত চাপা দিয়ে সেই বিছানার চাদরে মুছু করে ধরে। এই নৃশংসতার সামনে দাঁড়িয়ে কিছু একটা আঁকড়ে ধরা ছাড়া তার কোনো উপায় নেই। তার চোখ বড় বড় হয়ে যায়, হৃদস্পন্দন যেন বুকে লাফিয়ে উঠতে চায়, আর কপালের উপরে ছোট্ট ছোট্ট ঘামের ফোঁটা ঘনীভূত হয়ে চুপচাপ করে নামতে থাকে। সেগুলো আর জল নয়, বরং আতঙ্ক, গলে যাওয়া সত্তার দাগ। ঘরে এসি চললেও এনি শরীরের উত্তাপ বাড়ে, গায়ের লোম কাটা দিয়ে উঠে, কিন্তু তা ঠান্ডা নয়, বরং এক হিম শীতল ভয়ের তীব্র তাপপ্রবাহে তার মনে প্রশ্ন ঘূর্ণায়মান হয়। মানুষ কিভাবে এমন আত্মনির্যাতনে আনন্দ খুঁজে পায়? এই পিশাচটা কি আদৌ মানুষ? এনির ভাবনার প্রহর ঘটে নিকের ভয়ানক আওয়াজে। আর ইউ স্কেয়ার্ড বেবি গার্ল? তোমার ডান হাতে স্পর্শ করেছিল বাস্টারটা, তাই না? ভেবেছিলাম ভুলে যাব, কিছু করব না, কিন্তু নিক কথা শেষ করতে পারেনি। এনি নড়ে চড়ে ওঠে, বিছানা থেকে নেমে পিছিয়ে যায়, নিকের দিকে তাকে কাপা আওয়াজে বলে, কিন্তু কি কি করবেন আপনি? এনি সিগারেটের দিকে তাকিয়ে হাত নাড়াতে নাড়াতে বলে, কিন্তু ঘুম হচ্ছিল না, শান্তি পাচ্ছি না আমি কিছুতেই। বুকের ডান পাশে তীব্র দহন হচ্ছে, চোখ বন্ধ করলে সে দৃশ্য কেন ভেসে আসছে বলো তো? নিক কথা বলছে আর সেই প্রতিটি শব্দের ভারে চারিপাশে বাতাস জমে জমে থমকে যাচ্ছে। সে এক পা করে সামনে এগিয়ে যায়। তার চলাফেরায় নেই কোনো তাড়াহুড়ো, আছে এক নিরাবেগ হিংস্রতার শীতল হিসেব। এদিকে এনি কাঁপতে কাঁপতে পেছনের দিকে সরতে থাকে, তার চোখে আতঙ্ক, ছোটে কাঁপন আর দেহে এক বিষণ্ণ ক্লান্তির প্রতিচ্ছবি। এনির পা দুটো যেন আর তাকে বহন করতে পারছে না। শরীর ও আত্মা সমানভাবে নিঃশ্বাসিত, তবুও পরবর্তী শ্বাসটুকু টানার শক্তি সঞ্চয় করে ক্ষীণ কিন্তু জেদি স্বরে বলে, আপনি একজন মানসিক বিকারগ্রস্ত। আপনার মনে, চোখে তাতে ভ্রান্তি থাকাটাই তো স্বাভাবিক। নাবিদ আমাকে নিতে এসেছিল, আপনি যেতে দেননি, তাই সে আমার হাত ধরেছে। এতে আপনার হৃদয়ে এত যন্ত্রণা কেন? আমি আপনার প্রেমিকা নই, নিক জেভিরান, আর না আমি আপনার বউ। আপনি এনি শেষ করতে পারেনি কথাখানা। পুনরায় আক্রমণে এই দুপা পিছিয়ে যায় নিক। এনির গলার বন্দুক চেপে ধরেছে। কথাটা অত্যন্ত রাগের সাথে এনির মুখ থেকে ছিনিয়ে নিয়ে বলে, রক্ষিতা, রক্ষিতা তুই আমার। এনি চোখে পানি চলে আসে। রক্ষিতা শব্দটি কাটা দিয়ে ওঠে শরীরে, ঠিক কিন্তু তখনই নিক
ঠিক সামনে হিংস্র কোনো হায়নার মতোই দাঁড়িয়ে। এনির দৃষ্টি মেঝের দিকে। নিক ফিসফিস করে হচ্ছে কণ্ঠস্বরে, তখনও বিষ আগুন যেন মিশে আছে। You are just fucking toy. But বাট শব্দটা অসমাপ্তই রয়ে যায়। নিক পাকা হেসে অসমাপ্ত কথার বদলে জিজ্ঞেস করে, রক্ষিতা মানে কি জানো? প্রশ্নের শরীর ছেঁড়ার জন্য নয়, বরং আত্মা বিদীর্ণ করার জন্য ছোড়া হয়। এনি হৃদয়ের অভ্যন্তরটা যেন পাঁজর ফুঁড়ে উঠে আসে। সে জানে না আসলে রক্ষিতা শব্দটির প্রকৃত ব্যাখ্যা। তার মাথায় শুধু একটি সোজা মানে গেঁথে আছে, গোলাম আর স্বাধীনতাহীন। এনি কাপা গলায় জিজ্ঞেস করে, কি? নিক এবার হালকা হেসে এনির একগুচ্ছ চুল সাদাত আঙুলে পেঁচিয়ে টান দেয়। যন্ত্রণে এনি গোঙাতে গোঙাতে মাথা নিচু করে, কিন্তু তার কষ্টের মুহূর্ত শেষ হয় না। পর মুহূর্তে নিক সে জ্বলন্ত সিগারেটটি এনির বাম হাতে চেপে ধরে। এনির মুখ ফেটে যায় আর্তনাদে। ব্যথার তীব্র তাই সে গাতে থাকে, কিন্তু নিক অবিচল। নিক তার কানের কাছে মুখ নিয়ে ভয়ঙ্কর কোমল অথচ বিষাক্ত গলায় বলে, রক্ষিতা মানে এমন নারী যাকে কোনো পুরুষ তার বৈধ স্ত্রী না করেও ভোগ করে, তার শরীর ব্যবহার করে, বাট সম্পর্ক নয়। কতবার গিয়েছো আমার পেছনে বেবি গার্ল? তুমি নিজে আমাকে রক্ষিতা বলে জাগাতে চাও। আমার ভেতরের দানবটাকে সামলাতে পারবে নিক জিভরানকে? না পারো, না চাও, তবু আজ থেকে তুমি আমার রক্ষিতা হয়েই থাকবে, স্বেচ্ছায় হোক বা জোরে। আই ডোন্ট কেয়ার। নিক জিভরানের বেড়ে যাওয়ার জন্য প্রস্তুত থেকো। এই কথাগুলো শুনে এনি স্তব্ধ হয়ে যায়। তার কাঁধে হাতে চামড়ার গভীরে যে যন্ত্রণা পোড়াচ্ছে তা তার হৃদয়ের ভেতরে দহনকেও ছুঁতে পারছে না, কারণ সে তখন পুরোপুরি বিপর্যস্ত। চেতনা আর অবচেতনার মাঝামাঝি দোলায়মান। নিকের ঠোঁটের স্পর্শ এনির কান থেকে গাল পর্যন্ত যায়। রক্ষিতা, এই শব্দটির তার মস্তিষ্কের ভেতরে গুমড়ে গুমড়ে শকুনের ঠোকরের মতো ফিরে আসছে। তার চোখ স্থির, ঠোঁট নিস্তব্ধ, মাথায় অসহনীয় শব্দ বিস্ফোরণ। নিক সিগারেট ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। এনির নজর যায় না। তার দৃষ্টিভঙ্গি এখন নিজের পোড়া হাতে। ফর্সা ত্বকের উপর পুরন্ত দাগ যেন বিদ্রুপ করছে তার নারীত্বকে। কিন্তু আচমকা এনি নিকের পা জড়িয়ে ধরে ফেলে। নিক থেমে দাঁড়ায়, সাথে আশ্চর্য হয়। তার কপাল কুঁচকে যায়। নিক নিচের দিকে তাকিয়ে দেখে এক গুড়ি মেরে বসে থাকা মেয়ে, যার মুখ থমথমে বিরাজ করছে। এনির চোখ আছে করুণা আর মিনতি। ইনি বলে উঠে ভাঙা আর কান্না গলায়, আমার সম্মানটুকু নষ্ট করবেন না। আমি আজীবন আপনার গোলাম হয়ে থাকবো, কুকুরের মতো। যত যন্ত্রণা দেবেন নেব আমি, যত কষ্ট সব সয়ে যাব, কিন্তু কিন্তু আমার সম্মানকে পায়ের নিচে ফেলবেন না। আমায় মেরে ফেলেন, কিন্তু বিবাহ বহির্ভূত স্পর্শে আমি টিকতে পারবো না। দয়া করুন প্লিজ, এমন করবেন না প্লিজ, যার পরিণতিতে আমি জীবন্ত মরে যাব। নিক যেন এই কান্না, প্রার্থনা, অনুনয় কিচ্ছুই শোনে না। তার ভঙ্গিতে করুণা নেই, আর মানবিকতা অনেক দূর। সে নিঃশব্দে পেছনে ফিরে হনহনিয়ে এগিয়ে যায়। তবে যাওয়ার আগে বিরক্তিতে ভরা এক হিংস্র মুহূর্তে সেই পায়ের ঝাপটা দিয়ে এনিকে সজোরে সরিয়ে দেয়। এনি ছিটকে গিয়ে আশ্রে পড়ে পাশের কাঠের টেবিলটাতে। ধাক্কায় মাথার ভেতরে যেন এক মুহূর্তেই বিস্ফোরিত হয় সহস্র রক্তবিন্দু। নিক দরজার কাছে যেতেই এনি বলে উঠছে, জানোয়ার। তবে নিক শুনল না। রক্তাক্ত এনিকে রেখেই বেরিয়ে যায়। এনির চেতনা চলমল বাতির মতো নিভু নিভু করে জ্বলে। পর মুহূর্তেই তার কপালের মাঝখানে রক্তরাঙা রেখা আঁকা পড়ে। এইটা শুধু কোনো ক্ষতের চিহ্ন নয়, এটা এক নারীর ভেঙে পড়া আত্মমর্যাদার জ্বলন্ত ছাপ। গড়িয়ে পড়া রক্ত এক একটি ফোঁটায় লেখা থাকে আত্মসম্মান, নিপীড়ন আর করুণ নির্জনতায় বন্দি এক অস্তিত্বের নীরব প্রতিবাদ। এনি মাথায় হাত দিয়ে থরথর করে কেঁপে ওঠে আর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কান্নার শব্দ ছিঁড়ে ফেলে নিশুতি রাতের স্তব্ধতা, এক হাহাকারের মতন, কোনো চরম দুর্ঘটনায় নিহিত আত্মার বিলাপ। তার কান্না আরশিতে রূপ নেয়, সারা শরীর দুলতেই থাকে সেই বেদনার কম্পনে। উপরের দিকে তাকিয়ে নিষ্ঠুর নির্জনে আকাশের দিকে আল্লাহকে সাক্ষী রেখেই চিৎকার করে ওঠে, এই তুমি, হ্যাঁ, চুপ করে থাকা আকাশ, আমাকে কোন নরকে ঠেলে দিলে? এমন হিংস্র, ঘৃণ্য, বিবমিষায় ভরা নরক কি আমার প্রাপ্য ছিল?
আমি তো কোনো পাপ করিনি। কেন আমাকে এইভাবে বারবার ভেঙে চুরমার করলে? আমার মা বাবাকে কেড়ে নিয়ে 7 বছর বয়সেই আমায় অনাথ করেছিলে, করুণার পাত্র করে তুলেছিলে। কিন্তু আজ আজ তুমি আমাকে কোথায় এনে ফেললে? এই পুরুষ নরকের ভেতর কেন আমায় একা দাঁড় করিয়ে দিলে? দয়া করো, সাহায্য করো, প্লিজ আমায় ফিরিয়ে নাও তোমার কাছে। রুহটাকে আজরাইল দিয়ে ছিনিয়ে নাও। আমি আর পারছি না, আমি চাই না এই নর পিশাচ আমার দেহ ভোগ করুক। তার আগেই যেন আমি প্রাণহীন হয়ে পড়ি। বাঁচলে যদি বেঁচে থেকেও মরার মতো বাঁচতে হয়, তবে মৃত্যুই হোক মুক্তি। জীবন্ত লাশ হয়ে আর কতকাল থাকবো আমি? এনি সর্বশক্তি দিয়ে চিৎকার দিয়ে উঠে। হ্যাঁ, আফসোস, সাউন্ড প্রুফ রুমের আওয়াজ বাইরে যাওয়ার ক্ষমতা নেই। এনির আর্তনাদ কোনো এক নীরব একক বিলাপ নয়, সেটা সেই সমস্ত নারীদের প্রতিনিধিত্ব করে যারা সমাজের কুৎসিত মুখোশে প্রতিনিয়ত পদদলিত হয়, অথচ কেউ দেখে না, কেউ শোনে না। তার রক্ত রং নয়, বরং এক নীরব অভিশাপ, এক বিদীর্ণ আত্মার মৌন বিদ্রোহ। চাঁদের আলোতে রক্তের লাল আর গাঢ় লালে ঠিক তেমনি তার ব্যথার গভীরতা অসীমতাকে ছুঁয়ে যায়। এই অন্ধকারে এনি একা নয়, সে প্রতিনিধি হয়ে উঠেছে সমস্ত অবদমিত কঞ্চের। এটা শুধুই আর্তনাদ নয়, এটা ইতিহাসের পৃষ্ঠা কাঁপানো এক নারীর অবসরণীয় চিৎকার। এনি হুচ করে থেমে যায় তার গলা ফেটে আসা চিৎকারের আওয়াজ। হাতে পুড়ে যাওয়া স্থানটির দিকে তাকায়, আবারও চোখ বন্ধ করে ফেলে। সাথে সাথে গলায় নিকের স্পর্শ আছে অনুভব করতেই 2 হাত দিয়ে গলায় খুঁড়তে থাকে। এনি কিন্তু শক্তি ফুরিয়ে আসে। পা দুপাশে ছড়িয়ে নিস্তেজ হয়ে হেলান দিয়ে বসে থাকে। জ্ঞান হারিয়েছে কিনা সেটা বোঝার ইয়াত্তা নেই। বিবিসি আফ্রিকা চ্যানেলের সহকারী স্ত্রী অভিযোগ নিয়ে পুলিশের কাছে গিয়েছে, আর সেই অভিযোগের প্রধান আসামি গ্যাংস্টার বস নিক জেফরান। ওনার অভিযোগে ওনার স্বামীকে গ্যাংস্টার বস মেরেছে। হ্যাঁ, এটা সত্যি, কিন্তু নিক মেরেছে ওনার স্বামীকে। কিন্তু আদতে কি কোনো প্রমাণ আছে? কোনো সাক্ষী ছিল ওই দিন রাতে হত্যার সময়? কেউ কি সাক্ষী দেবে নিকের বিরুদ্ধে? সেই সাহসিকতা কি কারোর আছে? থাকবে কিভাবে? সবাই তো নিকের লোকই ছিল। গার্ড, অধিরাজ আর আরিশ ছাড়া তো কেউ ছিলই না। লাশকে ফেলে দেওয়া হয়েছে সমুদ্রের কোনো গহ্বরে, তার কোনো ইয়াত্তাই নেই। কে খুঁজবে এই লাশ? আর কে আঙুল তুলবে গ্যাংস্টার বসের দিকে যেখানে কোনো প্রমাণ নেই? কিন্তু সহকারী স্ত্রী অভিযোগ করেছে প্রতিটি চ্যানেলে। সেই সংবাদ সাথে সাথেই নিকের কানে আসে। অধিরাজ দাঁড়ায় নিকের সম্মুখে, পাশে আরিশ কপাল কুঁচকে তাকিয়েছে, কালো গরনের সুদর্শন জিম করা বডি নিয়ে। অধিরাজ কাঁপছে কিছুটা, এনিকে একটু দেখার জন্য মন উতলা হয়ে আছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি খুবই ভয়াবহ। এখন এনির সাথে সে দেখা করতে পারবে না। নিককে কপাল ঘষতে দেখে আরিশ গম্ভীরতা টেনে বলে, কি করবি নিক? ওই মহিলার কাছে যাবি? মহিলাদের সাথে কথা বলতে ইচ্ছুক নই আমি আরিশ। তাদের দেখলে শরীর জ্বলে ওঠে। অধিরাজ অনেক সময় নিকের মুখে মহিলাদের প্রতি এমন ঘৃণিত বাক্য শুনে, কিন্তু এত বছরও তার জানা হলো না কেন নিক জেফরান মহিলাদের ঠিক এতটাই ঘৃণা করেন। ওদের কোনো ছায়াও দেখলে উনি এতটা উত্তেজিত হয়ে পড়েন। বিশেষ করে কোনো মা যখন তার বাচ্চাকে আদর করেছে, তখন ঠিক এক ভয়ানক হায়নায় পরিণত হয়। তার চোখগুলোর দিকে ঠিক তাকানো যায় না। অধিরাজের মনে প্রশ্ন জাগে, কিন্তু করার সাহস পায় না। যদি এটা বসের দুর্বলতা হয় তাহলে অনেক কষ্ট পাবে, কিন্তু নিক জেফরানের কি কষ্ট বলতে কিছু আছে? অধিরাজের ভাবনার মধ্যে নিক ডার্ক বাগানো চেয়ারে থেকে দাঁড়িয়ে বলে, গাড়ি বের করো, সমুদ্রের প্যালেসে যাব, সাথে মহিলার কাছে। আরিশ চিন্তিত ভঙ্গিতেই বলে, মিস্টার কায়াত, নারী আর অস্ত্র পাচারের শেয়ার যাচ্ছে, তুই কি শেয়ার করবি? নিকের মুখভঙ্গিমা বদলে যায়। রক্ত চোখে আরিশের দিকে তাকিয়ে বলে, কখনো দেখেছিস আমাকে শেয়ারে ব্যবসা করতে? এই কালো সাম্রাজ্য আমি করে তুলেছি, নিজের সব কিছু, যেখানে কারো স্থান নেই। বেলাতে গেলেই বিনাশ নিশ্চিত। দেখিনি, তবে এমনি জিজ্ঞাসা করেছিলাম। এটা সেই মাদারফাকারের একটা চাল, আমাকে ফাঁসানোর জন্য পথ খুঁজছে। নাহলে এতদিন বলনি, আজ কেন বলছে? গভীরে ভাবিনি। তুই তাহলে আয়, আমি গাড়িতে গিয়ে বসছি।
আরিশ ওয়াইনের গ্লাসে সামান্য চুমুক দিয়ে উঠতে যাবে এমন সময় মাঝবয়সী একটা মহিলাকে দেখে কপাল কুঁচকে ফেলে। নিকের বাড়িতে মেয়ে মেজ। আরিশ আশ্চর্য নিয়ে তাকায় নিকের দিকে। নিক মহিলাটিকে উদ্দেশ্য করে বলে, ওপর একটা মেয়ে আছে, তার দেখাশোনার দায়িত্ব আপনার। আর রুমের ভেতরে যত ধারালো জিনিস আছে সব সরিয়ে ফেলবেন। একটা ধারালো জিনিসও যাতে না থাকে। খাওয়া দাওয়া সব আপনি দেখাশোনা করবেন। যদি আপনাকে অমান্য করে তাহলে আমাকে জানাবেন। মহিলাটি নিকের কথা মতো মাথা নাড়ায়। নিক গম্ভীর হেসে নিজ গন্তব্যে এগিয়ে যায়। আর এইদিকে আরিশ আর অধিরাজ টাস্কি খেয়ে দাঁড়িয়ে আছে। মেজ অসম্ভব। রাত্রির গভীরতা ক্রমশ ঘনীভূত হয়। সমুদ্রবর্তী বিও প্যালেস জঞ্জিবারের অলিন্দে বাতাসে ভেসে আসে ভারত মহাসাগরের দিক চক্রবাল। ছুঁয়ে আসা স্যাঁতস্যাঁতে লবণাক্ত সুবাস, কানে বাজে দূরের ঢেউয়ের সঙ্গীত, কোনো অতলান্তিক অতীতের নিঃশব্দ আহ্বান। সমুদ্রের ধার ঘেঁষে স্থাপিত অভিজাত কাঠের কাউচে বসে আছে এক যুবক। সে গভীর চিন্তায় মগ্ন, নীরব, বিষণ্ণতায় আচ্ছন্ন। তার ডান হাতে মোটা ব্যান্ডেজ, তার রক্তসিক্ত করতল আড়ালে করে রাখছে দেহের নয়, আত্মার এক গভীর ক্ষতচিহ্ন। চোখের দৃষ্টিতে সময়ের স্থবিরতা। সেকেন্ডগুলো থেমে আছে অথবা চুপি চুপি হারিয়ে যাচ্ছে অজানা অতলে। তার অবয়বে ফুটে উঠেছে এক অন্তর্গত সংগ্রামের ছাপ, যেখানে বেদনার ভাষা নেই, আছে শুধু শূন্যতা। যুবকটা উঠে দাঁড়ায়, কাউচ ভেদ করে দূরে অবস্থিত ব্ল্যাক ভাইপার ম্যানশনের দিকে তাকায়। কালো কাউচ দিয়ে ঘেরা প্রতিটি দেয়াল, অন্ধকারেও কত সুগভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে নিক জেবরানের অট্টালিকাকে। যুবকটা দেখতেই পারছে না, তবুও অনুমান করছে সেই অট্টালিকার কোনো এক রুমের কোণে এক প্রান্তে তার ছোট্ট প্রাণটা বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। নিক জেবরান কি আদৌ ছাড় দিয়েছে? রক্ষিতা হিসেবে শারীরিক তৃপ্তি মিটায়নি। যদি নাই মেটাতো তাহলে তার এনিকে কেন ক্রয় করেছে? চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে নাবিদের। কেন কিনেছে এনিকে? সেই সূত্র ধরতেই পারছে না। সামান্য সৌন্দর্যের কাঙালি হয়ে এমন করেছে, আর নিশ্চয়ই এনিকে গভীরভাবে স্পর্শ করেছে। মুহূর্তেই ছটফট গড়ে প্রেমিকের মন। ছুটে যেতে চাচ্ছে তার পাখিটার কাছে। হাজার পুরুষের স্পর্শ লাগলেও এনি শুধু তার। সে বিধ্বংসী বিধ্বস্ত মেয়েটাকে চাইবে। কলঙ্কিত শরীরকে তার স্পর্শে পবিত্র করে তুলবে। নাবিদ ওয়াইনের গ্লাসে ঘুরিয়ে দূরে দৃষ্টি রেখে বলে, নিজের ধ্বংসের শিখরে দাঁড়িয়েও যদি কিছু চাইবার অধিকার থাকে, তবে সে অধিকার আমি কেবল অ্যানির জন্যই ব্যবহার করব। এরপর সামান্য থেমে গভীরতা নিয়ে চেয়ারে মাথা হেলিয়ে দেয়। চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে বলে, অতি শীঘ্রই আমি আপনার সম্মুখীন হচ্ছি নিক জিব্রান। ক্ষমতা আর দাপট কোন অংশ দিয়ে আমারও কম নয়। আমার ভালোবাসার কসম করে বলছি, এই সপ্তাহের ভেতরে আমি আমার অ্যানিকে নিজের কাছে নিয়ে আসব। এই অন্ধকার গভীর রজনীতে আমি তোর কাছে প্রতিজ্ঞা করলাম। নিক চলে যেতেই মেজ এনির রুমের দিকে অগ্রসর হতে যাচ্ছিল, কিন্তু কেন জানি অজানা ভয় কাজ করছে। সে শুনেছে মেয়েটা অসম্ভব সুন্দরী। তার ভেতরে থুকথুক করছে মেয়েটাকে এক নজর দেখার জন্য। মেয়েট সব ভয় কাটিয়ে পুনরায় এনির রুমের দিকে যায়। দরজা খুলে ভেতরে প্রবেশ করতে অবাক হয়ে যায়। পুরো রুম অন্ধকার আচ্ছন্ন। মেজ কপাল কুঁচকে নিজের ফোনের লাইট অন করে। সুইচ বোর্ড খুঁজতে থাকা কাঙ্ক্ষিত জিনিস খুঁজে পেয়ে যায় সাথে সাথে। লাইট অন করে দেয়। লাইট অন করে সামনে এগিয়ে যাবে এমন সময় মুখে হাত দিয়ে স্তব্ধ হয়ে যায়। মেঝেতে দেয়ালে হেলান দিয়ে এনি নিস্তেজ হয়ে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে সারা রাত এইভাবেই ছিল। এনির অবস্থা দেখে সে দ্রুত সেদিকে যায়। এনিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। এনিও এখনো নিঃশব্দ হয়ে পড়ে আছে। মহিলাটা এনির মুখের দিকে তাকিয়ে আরো ঝলকানি খায়। ঠিক কতটা মায়া আছে এই মুখে তা অনুভব করা ভাষা হারিয়ে ফেলেছে। এটা কোনো মেয়ে নাকি উপরওয়ালার দান? মহিলাটা এক মুহূর্তের জন্য হারিয়ে যায় এনি সৌন্দর্যে। সুগভীর এই পাতলা গড়ের মেয়ের চেহারায় কিছু একটা তো আছেই, না হলে এক পলক দেখে চোখ ধাঁধিয়ে কেন গেল? যেন কোনো চাঁদের ঝলকানি। আর এই মেয়ের এমন করুণ অবস্থা। গলায় আঙুলের ছাপ, হাতে সিগারেটের পোড়া ছ্যাঁকা, সাথে আঙুলের ছাপও স্পষ্ট। কপাল কেটে রক্ত শুকিয়ে গেল, কালো হয়ে আছে। কান্নার কারণে চোখের পানির দাগ এখন স্পষ্ট। মুখটা কেমন শুকিয়ে আছে। মহিলাটির ভীষণ মায়া হয় এনির উপর। সে কোনো রকমে চেনে নিয়ে বিছানায় শুইয়ে দেয়।
এনি এখনো নিস্তেজতার গভীরে ডুবে আছে। মহিলাটা একটা কাপড় ভিজিয়ে এনে পুরো শরীর মুছিয়ে দেয় এনির। এরপর কাটা স্থানগুলোতে মেডিসিন লাগিয়ে দেয়। কামড়ের দাগ দেখে তপ্ত শ্বাস ছাড়ে। মেডিসিনগুলো বেড সাইডে সুন্দরভাবে সাজানো ছিল। মহিলাটি রুম থেকে বেরিয়ে একজন হাউসকিপারকে আদেশ করে গরম স্যুপ নিয়ে আসার জন্য। এরপর নিজে এসে এনির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। টানা আধা ঘন্টা পর এনি নিভু নিভু চোখে চোখ মেলে তাকায়। মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে, কিছুতেই চোখ মেলে তাকাতে পারছে না। তবুও বহু কষ্টে নিস্তেজ শরীরকে টেনে চুনে হেডবোর্ডে হেলান দিয়ে বসে। চোখের সামনে মহিলাকে দেখে বলে, কে আপনি? মহিলাটি এনির চোখের দিকে এক পলক তাকিয়ে থাকে। সে এতক্ষণ এনিকেই দেখছিল। এনি প্রশ্নটা কানে পৌঁছায় না তার, নিজের অজান্তেই বলে, তুমি খুব সুন্দর মা, একদম উপর আলার আশীর্বাদ। এনি কিছুটা থতমত খেলো, তার ছিল ভঙ্গিমায় বলে, আশীর্বাদ নিয়ে বানিয়েছে, অথচ আজ অভিশাপ হয়ে গেলাম। কিন্তু কে আপনি? এই প্রথম কোনো নারীকে দেখেছি। কাল একজন ছিল, কিন্তু তাকেও 2 মিনিটের জন্য দেখেছিলাম। শুনেছি সে কম বয়সী মেয়ে, তাই বের করে দেয়া হয়েছে। আপনি কে? মহিলাটি চোখের পানি মুছে বলে, আমি চিত্রাণী। হিন্দু? বাপ দাদার ধর্ম। এনি তপ্ত শ্বাস ছাড়ে। এখানে প্রতিটি মানুষ কি তবে অন্য ধর্মের? আপনাকে আমি চিত্রামাসি ডাকতে পারি? কেন নয়, অবশ্যই ডাকবেন ম্যাডাম। এনি মুখ কালো করে বলে, ম্যাডাম সম্বোধন কেন করছেন মাসি? আমায় অ্যানি বলে ডাকবেন। স্যার রাগ করবে। কোন স্যার? নিক স্যার। মুহূর্তেই এনির হৃদয় জ্বলে উঠছে। রাতের ঘটনা থেকে শুরু করে নিকের প্রতিটি পাপ ভেসে ওঠে। ফিনায় মুখ ফিরিয়ে নেয়, চোখ বন্ধ করে শ্বাস টেনে বলে, ওই জানোয়ারের নাম উচ্চারণ করবেন না মাসি। আমার জীবনটাকে নরকে পরিণত করেছে। চিত্রা ঢোক গিলে সামান্য। এনির কথা যদি নিক শোনে তাহলে নির্ঘাত কোনো ক্ষতি করে দেবে। সে তো নিককে চিনে, এর আগেও একবার কাজ করেছে এখানে। নিক কখনো ওনার সাথে খারাপ ব্যবহার করে না, কিন্তু নিকের স্বভাব সম্পর্কে সে অবগত। চিত্রা ভয়ে নিঃশ্বাস ফেলে স্যুপটা এনির মুখের কাছে নিয়ে আসে। এনি মুখ ঘুরিয়ে নিলেও মহিলাটি বলে, ক্ষুধার্ত রেখে নিজেকে কষ্ট দিতে পারবে, কিন্তু লড়াই করতে পারবে না। সঠিকভাবে বাঁচতে হলে শরীরে শক্তির প্রয়োজন, আর শক্তির জন্য প্রয়োজন খাবার। তাই খাবার থেকে মুখ ফিরিয়ে নিলেই সমস্যার সমাধান নয়। মনে রেখো, লোকে তৈলাক্ত মাথায় তেল ঢেলে দেয় বেশি করে। এরই মনোযোগ দিয়ে চিত্রার কথা শুনে কেন জানি অতি আপন মনে হচ্ছে ওনাকে তার কাছে। চিত্রা স্যুপটি খাইয়ে দিচ্ছে আর এনি বাধ্য মেয়ের মতোই খেয়ে যাচ্ছে। কোনো অভিযোগ নেই, যেন মায়ের কাছে হাতেই খাচ্ছে। স্যুপ খাওয়া অবস্থায় এনি মহিলাটিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠছে। জানেন, যখন আমি 7 বছর বয়সের মাত্র, তখনই আমি এতিম হয়ে যাই। তখন থেকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। খুব মিস করি আমি আমার মাম্মামকে। চিত্রা প্রথমে বেশ অবাকই হয়েছে। তার মতো সামান্য মেয়েটকে জড়িয়ে ধরে ভেবেছে, স্তব্ধ হয়ে যায় সে এইটুকু বুঝেছে মেয়েটা অনেক সরল, কিন্তু নিয়তি তাকে নরকে ঠেলে দিয়েছে। তার চোখের কোণে জমে উঠছে এনিকে নিজের সাথে মিশিয়ে বলে, কেউ ছিল না তোমার মা? আমার আপা ছিল, যে আমাকে বড় করে তুলেছে, কিন্তু বয়সের ব্যবধান মাত্র 4 বছরের। আপা আমাকে সব কিছুতে আগলে রেখেছে, কিন্তু আফসোস এবার সে হেরে গিয়েছে। তোমার আপা কোথায়? ইরান, কিন্তু সে এসেছে এখানে, আমি সংবাদ পেয়েছি। ইরান? তুমি ইরানি? আমার পাপা ইরানি ছিল আর মাম্মাম ভারতীয়। চিত্রা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। মেয়েটা কি ফুটফুটে মনে হচ্ছে নিচের মেয়ে। তারা কিভাবে মারা গিয়েছে? তোমাকে পাচার কেন্দ্রে কিভাবে নিয়ে আসা হয়েছে? এনি বুক থেকে মাথা তুলে বলে, অন্য একদিন বলবো চিত্রামাসি, আজ মন মস্তিষ্ক বিলুপ্ত হয়ে আছে। চিত্রা এনিকে আর প্রশ্ন করে না। বেডসাইড থেকে মেডিসিন নিয়ে বলে, মেডিসিনটা খেয়ে নাও মা। এনি কপাল কুচকে সেদিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কিসের মেডিসিন এটা চিত্রামাসি? কে দিয়েছে? চিত্রা সত্যি চেপে রেখে বলে, ব্যথানাশক মেডিসিন খেয়ে নাও দ্রুত। যেখানে যেখানে ব্যথা পেয়েছো সব কমে যাবে। এনি মুখ ঘুরিয়ে বলে, অভ্যন্তরীণ ব্যথাকে কে মিটাবে মাসি? বাহ্যিকটাই কেন চোখে পড়ে সবার? আমাকে বাঁচাবে এই যন্ত্রণা থেকে? চিত্রা চমকায়, স্তব্ধ হয়ে তাকায় এনির
অনুভূতিহীন সমুদ্রের ঢেউয়ের মতন সুগভীর নেত্রে। নিয়তি কখন কি করে বোঝা মুশকিল। তবে আমরা এখানে সবাই নিক্সারের দাস। উনি যা বলে তাই হয়। ওনার ইচ্ছার বিরুদ্ধে কিছু হলে প্রাণ হারাবে সবাই। আমি নিরুপায় আজ। তোমাকে সাহায্য করতে গেলে দুজনেই মরতে হবে। মরণ যদি শান্তি নিয়ে আসে তাহলে আমি মরতে রাজি মাসি। তবে চিন্তা করবেন না, আপনার কোনো ক্ষতি হবে না, আপনাকে কিছু করতে হবে না। এনি আর কথা না বলে শুয়ে পড়ে। এনিকে চোখ বন্ধ করতে দেখে সুইচরা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে পড়ে। এনি শরীরে চাদর টেনে দিয়ে চোখ বন্ধ করে নাবিদের ইশারার কথা ভাবতে থাকে। মনের ভেতরে বুক চিরে বেরিয়ে আসে। কবে আসবেন নাবিদ ভাই?